নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, সহকারী প্রধান শিক্ষক আফরোজ খান মডেল স্কুল। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ অধ্যায়টি। আলোর প্রতিসরণ পড়তে হলে আমাদের আগেই কিছু মৌলিক জিনিস জানতে হবে। সেটি হলো, প্রথমেই আমাদের জানতে হবে আলোক স্বচ্ছ মাধ্যম। দেখো, আলোক স্বচ্ছ মাধ্যম। দেখো, আমরা আগেই পড়েছি যে মাধ্যমের মধ্য দিয়ে আলো খুব সহজেই চলাফেরা করতে পারে, চলাচল করতে পারে, সেই মাধ্যমকে বলা হয় আলোক স্বচ্ছ মাধ্যম। যেমন বায়ু, পানি, কাঁচ, হীরক, কেরোসিন, গ্লিসারিন, প্রভৃতি আলোক স্বচ্ছ মাধ্যম। যদিও এই মাধ্যমগুলোর মধ্যে প্রকৃতপক্ষে আলোক স্বচ্ছ মাধ্যম হলো বায়ু। বায়ু হলো প্রকৃত আলোক স্বচ্ছ মাধ্যম, কারণ বায়ুর মধ্যে দিয়ে আলোক রশ্মি খুব সহজেই চলাচল করতে পারে। বায়ুতে আলোর কোনো প্রতিফলন ঘটে না। দেখো, এরপরে আমরা যে বিষয়গুলো পড়ব, এগুলো তোমরা অষ্টম শ্রেণীতেও পড়ছো, তবু আমরা একটু রিভিশন দিব। দেখো, এখানে যে মৌলিক বিষয়গুলো আছে, দেখো, প্রথমেই পড়ব আমরা আলোর প্রতিসরণের সংজ্ঞা। দেখো, আলোর প্রতিসরণ কাকে বলে? দেখো, আমরা জানি আলো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে, অর্থাৎ একই মাধ্যমে আলোক রশ্মি সরল পথে চলাচল করে। কিন্তু যদি আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তাহলে তার গতিপথের পরিবর্তন হয়। এই গতিপথের পরিবর্তন হওয়ার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। দেখো, এখানে যে আমরা আলোক স্বচ্ছ মাধ্যমগুলো লিখছি, তার মধ্যে এখানে আমি যদি এই তিনটা মাধ্যম নিয়ে কথা বলি, বায়ু, পানি ও কাঁচ, এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে সবচেয়ে গণমাধ্যম হলো কাঁচ, পরে পানি, পরে বায়ু। বায়ু হইল সবচেয়ে হালকা মাধ্যম। দেখো, আলোর একটি অদ্ভুত ধর্ম হলো, আলো সবসময় সেই পথেই যাবে যে পথে গেলে তার সময় কম লাগে, সেই পথেই যাবে। কিন্তু আমরা জানি আলোর বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয়, আলোর বেগ কম হয়। যেমন কাচের ঘনত্ব বেশি, কাচ মাধ্যমে আলোর বেগ কম। এরপরে পানিতে আলোর বেগ কাচের চেয়ে একটু বেশি। বায়ু মাধ্যমের ঘনত্ব সবচেয়ে কম, ফলে বায়ু মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। তাই আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায়, তখন সময় যাতে কম লাগে, এই জন্য সে তার নির্দিষ্ট পথে চলাচল করে এবং তার গতিপথের পরিবর্তন করে। আর এই গতিপথের পরিবর্তনের ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। দেখো, আলোর প্রতিসরণ পড়তে হলে আমাদের কিছু মৌলিক বিষয় জানা থাকতে হবে, যেগুলো তোমরা অষ্টম শ্রেণীতেও পড়ছো, আবার আমরা পড়ব। আলোর প্রতিসরণের জন্য দুইটি মাধ্যম লাগে। ধরলাম আমরা এটা প্রথম মাধ্যম, বায়ু
ধরে নিলাম, আর এটা দ্বিতীয় মাধ্যম। এটার যে কোনো একটা মাধ্যম ধরলাম, দ্বিতীয় মাধ্যম বি ধরলাম। এটা দেখো, আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যম দরকার? দুইটি। এখানে একটা মাধ্যম, উপরে আরেকটা মাধ্যম নিচে। তাহলে এই দুইটা মাধ্যমকে পৃথক করে রাখার জন্য একটা তল প্রয়োজন। তাহলে এই দুইটি মাধ্যমকে পৃথক করে রাখার জন্য যে তল প্রয়োজন হয় সেই তলকে বলা হয় বিভেদ তল। দেখো, এগুলোর সঙ্গে আমি লিখতেছি না, কারণ এগুলো অষ্টম শ্রেণীতে তোমরা পড়ছো। এখানে পি ও কিউ বিভেদ তল। দেখো, এখানে অবিন্দু হলো আপতন বিন্দু। আমরা জানি কোনো আপতিত রশ্মি বিভেদ তলের যে বিন্দুতে পতিত হয় সেই বিন্দুকে বলা হয় আপতন বিন্দু। তাহলে এখানে অবিন্দু হলো আপতন বিন্দু, আপতন বিন্দু। দেখো, আর বিভেদ তলের আপতন বিন্দুতে যে রশ্মি পতিত হয় সেই রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। তাহলে এটা হলো আপতিত রশ্মি। আর বিভেদ তলের আপতন বিন্দু থেকে যে রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে সেই রশ্মিকে বলা হয় প্রতিসরিত রশ্মি। দেখো, এটা হলো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি এরপরে আমরা দেখি, এটা হলো অবিলম্ব। অবিলম্বের সংজ্ঞা থেকে আমরা জানি বিভেদ তলের আপতন বিন্দুতে যে লম্ব কল্পনা করা হয় তাকে বলা হয় অবিলম্ব। এখানে এন ও এন ড্যাশ একটা অবিলম্ব, তাহলে এটা অবিলম্ব। দেখো, রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় আপতন কোণ। আপতন কোণের ইংরেজি হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই জন্য আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, যদিও তোমাদের বইয়ে থিটা 1 দিয়ে প্রকাশ করছে, দুইটাই দিলাম আমি। এরপরে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণের ইংরেজি হল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই জন্য প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করা হয়, যদিও তোমাদের বইয়ে এটারে থিটা 2 দিয়ে প্রকাশ করছে। তাহলে দেখো, এই আমরা মোটামুটি জানলাম, সেটা হলো বিভেদ তল, আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিসরণ কোণ। এই মৌলিক বিষয়গুলো আমাদের লাগবে। এখন দেখো, আমরা প্রতিসরণ কোণের সংজ্ঞা যদি আমরা এখানে লিখি, কি লিখব? আলোর প্রতিসরণের সংজ্ঞা দেখো, আলোর প্রতিসরণ আমরা যদি সংজ্ঞা লিখি, দেখো, আলোর প্রতিসরণের সংজ্ঞা হলো আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তির্যকভাবে
আপতিত আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় হলে বিভেদ তলের আপতন বিন্দুতে গতিপথের যে পরিবর্তন হয় বা গতিপথের পরিবর্তন হওয়ার ঘটনাকে পরিবর্তন হওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। দেখো এই আলোর প্রতিসরণের দুটি নিয়ম আছে। দেখো আলোর প্রতিসরণ যে হয়, গতিপথের যে পরিবর্তন হয়, কোন দিক থেকে কোন দিকে যায় সেটার দুইটা নিয়ম আছে। আলোর প্রতিসরণের নিয়ম দেখো নিয়ম দুটি হলো, আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে অবিলম্বের দিকে বেঁকে যায়, আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যেমন ধরো আমরা যদি এখানে দেখো এটা মনে করো বিভেদ তল, এটা হালকা মাধ্যম, এটা গণমাধ্যম। দেখো এটা হালকা মাধ্যম, এটা গণমাধ্যম। এগুলা তোমরা অষ্টম শ্রেণীতেই পড়ছো। দেখো এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো অবিলম্বের দিকে বেঁকে যায়। আবার আলোক রশ্মি যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যেমন ধরো এটা গণমাধ্যম, এটা হালকা মাধ্যম, গণমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। দেখো হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে বেঁকে যায়, সেই ক্ষেত্রে আপতন কোণ লেস দেন প্রতিসরণ কোণ, অর্থাৎ আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। আবার যখন দেখো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। তোমাদের 2 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে যে আলোর প্রতিসরণের সময় কখন আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়, অথবা কখন আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়। সেই প্রশ্নের উত্তর দিতে হলে তোমরা এই যে এটি দিয়ে দিবা, যা আমরা জানি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে বেঁকে যায়, ফলে সেই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। আবার আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়।
এই দুটো গেল আলোর প্রতিসরণের নিয়ম। এরপরে আমরা আসি এই আলোর প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে। দেখো, আলোর প্রতিসরণ প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে। দেখো, প্রথম সূত্রটি হলো, আমি যদি চিত্রটা আবার এখানে একটু এঁকে রাখি তোমাদের জন্য। দেখো, এটা পিও কিউ, বিভেদ তল, ও হলো আপতন বিন্দু, এনও এন ড্যাশ অবিলম্ব। দেখো, এটা আপতিত রশ্মি ধরলাম, এটা হলো প্রতিফলিত রশ্মি। দেখো, এটা আপতন কোণ θ1, এটা প্রতিসরণ কোণ θ2 ধরলাম। এও আপতিত রশ্মি, অবি হলো প্রতিসরিত রশ্মি। দেখো, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি হলো, আপতিত রশ্মি বিভেদ তলের আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে, একটা তলের উপর তিনটাই অবস্থিত। দ্বিতীয় সূত্র হলো, দেখো, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র হলো, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় এর নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুব থাকে। আমি আবার বলছি, নির্দিষ্ট বর্ণের একটি আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় এর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুব থাকে। দেখো, ধরলাম এটা এ মাধ্যম থেকে আলোক রশ্মি, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এ মাধ্যম থেকে একটা আলোক রশ্মি বি মাধ্যমে প্রবেশ করছে। দেখো, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই সূত্র অনুযায়ী এর আপতন কোণের সাইন মানে কি? সাইন আপতন কোণ হলো θ1 আর প্রতিসরণ কোণের সাইন সাইন θ2 ইকুয়াল টু ধ্রুবক। এটাই হলো আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। দেখো, আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটি জার্মানির বিজ্ঞানী স্নেল 1621 সালে আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই সূত্রকে স্নেলের সূত্রও বলা হয়। আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রকে স্নেলের সূত্রও বলা হয়। দেখো, যেহেতু এই সূত্রটা সাইন দিয়ে কোনো কোনো বইয়ে আবার এই সূত্রকে সাইনের সূত্রও বলা হয়েছে, এই স্নেলের সূত্রকে সাইনের সূত্রও বলা হয়। দেখো, তাহলে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আর স্নেলের সূত্র একই। এই ধ্রুবকটাকে দেখো, আমরা আবার এটা লিখতে পারি সাইন θ1 সাইন θ2। এই ধ্রুবকটাকে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়, এর নাম হলো ইটা। গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই ধ্রুবককে এক মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক বলা হয়। দেখো, তাহলে আমরা প্রতিসরণাঙ্ক কাকে বলে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, প্রতিসরণাঙ্ক দেখো, এই প্রতিসরণাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। যেহেতু সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান নয়, তাই
প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় আলোর বর্ণ উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে যদি প্রতিসরণাঙ্কের সংজ্ঞা দিতে চাই আমরা প্রথমেই লিখতে হবে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এই ধ্রুবককেই বলা হয় এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যেমন দেখো, তাহলে আমরা যদি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশের সময় এর আপতন কোণ θ1 আর প্রতিসরণ কোণ θ2 হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো, প্রতিসরণাঙ্ক sin θ1 sin θ2। দেখো, এখানে আলোক রশ্মি এ মাধ্যম থেকে আসছে বি মাধ্যমে প্রবেশ করছে। এখানে প্রতিসরণাঙ্ক হলো বি মাধ্যমের, যেহেতু এ মাধ্যম থেকে আসতেছে তাহলে প্রতিসরণাঙ্কটা হবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো, এখানে যে আমরা লিখছি এইটা বি, সবসময় যে মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্কটা হবে সেটা থাকবে বাম দিকে, আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে সেটা থাকবে ডান দিকে। এইটা বি এর অর্থ হলো যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো, তাহলে প্রতিসরণাঙ্ক এইটা বি সমান সমান sin θ1 বাই sin θ2। দেখো, তাহলে যেহেতু এটাও সাইন এটাও সাইন, এখান থেকে আমরা দেখতে পারি প্রতিসরণাঙ্কের কোনো একক নেই। কারণ কি? প্রতিসরণাঙ্ক হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, এজন্য প্রতিসরণাঙ্কের কোনো একক নেই। দেখো, এই প্রতিসরণাঙ্ক দুই প্রকার। প্রতিসরণাঙ্ক দুই প্রকার। এক নাম্বার হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক। দুই নাম্বার হলো পরম প্রতিসরণাঙ্ক। দেখো, প্রথমেই আমরা দেখব আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কাকে বলে। আপেক্ষিক প্রতিসরণাঙ্কের সংজ্ঞা হলো একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোন স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যেমন উপরে যেটা আমরা লিখছি এটা একটা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আর পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা হলো যে আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে, মনে করে এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, আর এটারে আমরা বি মাধ্যম না দিয়া এম দিলাম। দেখো, পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা হলো আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশের সময় যে বা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশের সময় এর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে, এবং এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক।
যেমন দেখো, আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে আসে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা, এই যে এখানে 0, যেহেতু এম, এখানে এম দ্বারা মিডিয়া বুঝাইছে, যেহেতু মাধ্যম ইংরেজি হলো মিডিয়া, দেখো সেই ক্ষেত্রে আমরা কি লিখব, আলোক রশ্মি sin θ1 sin θ2। তাহলে এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এটা হলো পরম প্রতিসরণাঙ্ক। এই আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ও পরম প্রতিসরণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো, দেখো দেখো এটার যদি আমরা এ মাধ্যম ধরি, আবার এ মাধ্যম, এটার যদি আমি বি মাধ্যম ধরে নিই, তাহলে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ধরলাম ইটা এ, বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইটা বি। আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করতেছে, সেই ক্ষেত্রে দেখো এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ও পরম প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি দেখো, সেই ক্ষেত্রে সম্পর্কটা হলো যে আলোক রশ্মি যেহেতু এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান সমান বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই দুটো হলো পরম প্রতিসরণাঙ্ক, এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এবং এই সম্পর্কটাই হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ও পরম প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো তাহলে একটু আগে স্নেলের সূত্রের গাণিতিক রূপে আমরা কি লিখছিলাম, গাণিতিক রূপটা ছিল স্নেলের, দেখো তাহলে স্নেলের সূত্রের সাধারণ রূপ, স্নেলের সূত্রের সাধারণ রূপটা তাহলে কি হলো, স্নেলের সূত্রের সাধারণ রূপ হলো, আমাদের স্নেলের সূত্রটা ছিল ইটা এ বি সমান সমান sin θ1 বাই sin θ2। দেখো আবার ইটা এ বি সমান আমরা এখানে কি পাইলাম, আমি এটার উপরে লিখতেছি, দেখো ইটা এ বি সমান আমরা এখানে পাইলাম ইটা বি বাই ইটা এ সমান সমান sin θ1 বাই sin θ2। এই সমীকরণটাই হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা আমরা আবার এইভাবেও লিখতে পারি, ইটা এ sin θ1 ইটা বি sin θ2। দেখো তোমাদের বইয়ে এই এ মাধ্যমকে দিচ্ছে প্রথম মাধ্যম আর বি মাধ্যমকে লিখছে দ্বিতীয় মাধ্যম, এজন্য তোমাদের বইয়ের সমীকরণটা যেটা সেটা এই এর পরিবর্তে 1 sin θ1 আর এখানে বি এর পরিবর্তে 2 দিচ্ছে তারা, যেহেতু দ্বিতীয় মাধ্যম ধরছে sin θ2। এটাই হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ বা আলোর দ্বিতীয় এই সূত্রের সাধারণ রূপ। দেখো এরপরে যে জিনিসটা আমরা দেখব, এখান থেকে একটা জিনিস দেখব আমরা ঝটপট, সেটা হলো দেখো এখান থেকে আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে, এই জন্য আমরা কি পাইলাম সমীকরণটা এইটা বি, দেখো এইটা বি সমান সমান sin θ1 বাই sin θ2, এটা আমরা পাইছি। কিন্তু যদি আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যায়, দেখো কিন্তু যদি আলোক রশ্মি বি মাধ্যম থেকে
এ মাধ্যমে যায় তবে এক্ষেত্রে আপতন কোণ θ2 এবং প্রতিসরণ কোণ θ1। কি বলছি, আলোক রশ্মি যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যায়, চিত্রে কিন্তু এ মাধ্যম থেকে দেখানো হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে আলোক রশ্মি যদি বি থেকে এতে যায়, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেই ক্ষেত্রে হবে সূত্রটা sin θ2 বাই sin θ1। দেখো, যদি আমরা এটা লবহরকে sin θ2 দ্বারা ভাগ করি, লবহরকে sin θ2 দ্বারা যদি ভাগ করি, এই sin θ2 আর একটা sin θ2 কাটা যাবে, সেই ক্ষেত্রে থাকবে 1, আর নিচে কি থাকবে sin θ1 বাই sin θ2। দেখো, আমরা যদি এটার উপরে লিখি বি ইটা এ ইকুয়াল টু, এটা হলো 1, আবার আমরা জানি sin θ1 বাই sin θ2 সমান সমান এ ইটা বি। দেখো, এটা আবার লিখতে পারি আমরা এ ইটা বি সমান 1 বাই বি ইটা এ, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান সমান 1 বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। দেখো, এই জন্য এটা আমরা লিখতে পারি এ ইটা বি ইন্টু বি ইটা এ সমান সমান 1। এছাড়াও এই প্রতিসরণাঙ্কের আলোর বেগের সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখো, এ ইটা বি আলোর বেগের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হলো আলোক রশ্মি যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ। দেখো, আলোর বেগকে আমরা সাধারণত সি দিয়ে প্রকাশ করি, যদিও তোমাদের বইয়ে বি দ্বারাই প্রকাশ করছে সিবি, অথবা যদি তোমরা বি দিয়ে প্রকাশ করো সেই ক্ষেত্রে হবে বি এ বাই বি। আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে, সেই ক্ষেত্রে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান সমান, দেখো এই যে সি এ বাই সিবি, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। এটার আবার আমরা এইভাবেও লিখতে পারি, এই যে দেখো, যদি পরম প্রতিসরণাঙ্ক দেখাই সি বাই সি এ, আবার যদি এই যে দেখো সি বাই সিবি, এগুলোই হলো আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। গাণিতিক সমস্যা করার জন্য তোমাদের এই সমীকরণগুলো লাগবে। আজকে তার আগামী দিন আমরা আরও বিস্তারিত পড়ব। আজকের ক্লাসে যারা সরাসরি লাইভ ক্লাস দেখছো সবাইকে ধন্যবাদ, এবং যারা পরে ভিডিওটা দেখবে তাদেরকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।